পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট্ট একটা বাচ্চাও আছে মনে হয় জানেন। আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ চামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দেব। চাঙ্কুক বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো দেখছি অনেক বড় হয়ে গেছে। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি তে। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরো খারাপ ব্যবহার করতো। তে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনি ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। চাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে তের মাথা নিচের বুকের ওপরে এনে রাখলো। গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে তে, আমার বুকেও তুই তেমনই নিরাপদে থাকবি। তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দিই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বলতো তে? তে জবাব দিতে পারলো না। খাবার পর চাঙ্কুকদের ব্যাগ গুছিয়ে দিল। তারপর বাসার সব ময়লা বাহিরে ঝুড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সবকিছু ভালো করে দেখে দুজন বের হয়ে গেল। ট্রেনের টিকিট কাটা আছে চাঙ্কুকের। তেকে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুর পৌঁছায়। ট্রেন এলো বিকাল 5:30টায়। তে বসলো জানালার পাশে। বুকটা কেমন ভারী হয়ে আছে তের। চাঙ্কুক বলেছে তেকে দিয়ে সে নাকি চলে আসবে। চাঙ্কুকের একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে নাকি তে পরীক্ষা দেবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর চাঙ্কুকও চলে আসবে। চাঙ্কুকেরও কি উপায় আছে নাকি? নিজের চাকরি, 3টে টিউশনি এতদিন মিস দিতে পারবে না সে। মোটামুটি সব মিলিয়ে তের খুব খারাপ লাগছে। বাতাসে তের চুলগুলো উড়ে আসছে চাঙ্কুকের মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে চাঙ্কুক তের চুলে লাগিয়ে দিল। তের কাঁধ সমান চুল এখন 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছে। তে চাঙ্কুকের হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতেই বাদাম নিয়ে এলো একটা লোক। চাঙ্কুক বাদাম কিনে নিল। তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো, তেকেও খাওয়ালো। ঝিকঝিক শব্দে ট্রেন চলছে। তে একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। চাঙ্কুকের গায়ে রয়েছে একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে তে যেতে লাগলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তে আচমকা চাঙ্কুককে বলে উঠলো, এই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভেতর হারিয়ে যেতে। চাঙ্কুকের ভীষণ ভালো লাগলো তের কথা শুনে। তের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের ওপর রাখলো। আমি প্রমিস করছি তে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখি দুজনে একসাথে থাকবো। আর এক স্টেশনে নেমে চাঙ্কুক রাতের খাবার জন্য বিরিয়ানি নিয়ে নিল। দুজনে খেয়ে তে চাঙ্কুকের কাঁধের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লো। রাত 11:30টায় চাঙ্কুকরা ট্রেন থেকে নামলো। তারপর রিকশায় উঠে বসলো। তের দু চোখে রাতের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে তের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে চাঙ্কুক তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে নাকি চলে যাবে। যেটুকু সময় চাঙ্কুক আছে তার বুকটা দখল করে রাখছে তাইতে। ঘুম থেকে জেগে তে চমকালো তখন যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে তে চিৎকার করে উঠলো। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে কাজের বুয়া। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠলো। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করেই। নিচে চেঁচামেচি শুনে বগুম এসে রুমের বাহিরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠলো। তেইহঙ্গির পাশে চাঙ্কুক দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। ওই চাঙ্কুকের জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। চাঙ্কুক তার দাদার সামনে গিয়ে বলল, দাদা আগামীকাল থেকে তের টেস্ট পরীক্ষা। আমি চাইলেই থেকে অন্য জায়গায় রেখে পরীক্ষা দেওয়াতে পারতাম, কিন্তু তাতে যে তের ভীষণ কষ্ট হবে। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখতে পাবে না। এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্টতে সহ্য করতে পারতো না। আমি চাই না তে কষ্ট পাক। আমাকে না বলেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে। যে কটা দিন ওর পরীক্ষা ও এই বাড়িতেই থাকবে। আমি আপনার উপর ভরসা করে থেকে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি। আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আমার তেইহঙ্গের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আমার হাতে তুলে দেবেন। তের যদি বিন্দু মাত্র কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা, এই চাঙ্কুকের চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ তে এই বাড়ির মেয়ে না, এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারোর সাথে কোনো কথা না বলে তের সামনে দাঁড়িয়ে বলল,
আমি যাচ্ছি, যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দেব। মনে রেখো তে, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাবার খেও। আমি আসি। কেউ কোনো অনুরোধ করতে পারলো না জাঙ্কুককে। জাঙ্কুক চলে গেল। জাঙ্কুক চলে যাওয়ার পর তে টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। জিনের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে তে বুঝতে পারলো তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকেতে, তারপর হাউ মাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠলো পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়িতে এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে বগুমো কাঁদছে আজকে। তবে সে তে এতদিন পরে বাড়িতে আসায় কাঁদছে না। সে কাঁদছে তের বিয়ে জাঙ্কুকের সাথে হয়ে যাওয়ায়। তেকে নিজে করতে না পারাই ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। দেখ, তুই পারিসনি তেকে জয় করতে। বাজে জিতে গেছে জাঙ্কুক, সবকিছুতে তুই ব্যর্থ বগুম। বগুম রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরলো। অসহ্য লাগছে তার সবকিছু। এতদিন তে ছিল না, নিজেকে সে সামলে রাখতে পেরেছে, কিন্তু এখন তে তার সামনে থাকবে। সেই তে যার উপর এখন আর বগুমের কোনো অধিকার নেই। চারদিকে তাকিয়ে বগুম কথাও বলতে পারবে না, কেননা সে যে এখন বড় ভাসুর হয়ে গেছে তের। কেন এরকম হয়ে গেল? বগুম কিভাবে সহ্য করবে এসব? তেইহুংয়ের দাদা বললেন, তে অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে ওকে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষার পর আসলে তারপর সবাই মন ভরে কথা বলো। ন্যান্সি তের কাছে গিয়ে বললেন, আয় মা, খেয়ে নে কিছু। তে আস্তে করে বলল বড় মাকে, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় পিঠ লাগাতে লাগাতে একটা বেঁচে গেছে। তে আজ লুসির সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। সেই সময় তের ফোনটা বেজে উঠলো। তে ফোন হাতে নিয়ে দেখে জাঙ্কুকের কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল তে। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে জাঙ্কুক বলল, কান্নাকাটির দরকার নেই তে, সবাইকে তো পেয়েছো দেখতে, এত কাঁদতে হবে না এবার, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সবার সাথে দিনের বেলা মন ভরে কথা বলো, এখন ঘুমিয়ে যাও। সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নেবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখটা বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্যের থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখার দরকার নেই তে, নিজে যা পারবে তাই লিখবে। তাতে করে তোমার কোন কোন টপিকে সমস্যা আছে তা তুমি নিজেই খুঁজে দিতে পারবে। আর ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবো। আপনি এখন কোথায় চলে যাচ্ছেন সত্যি? জাঙ্কুক হেসে উত্তর দিল, আমার তো বাবার বাড়ি নেই তে, আমার এই পৃথিবীতে তে ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। তেইহুংয়ের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না আমার বোকা ফুল। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য, তা তুমি না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। এখন খুশি তো? এই তখন আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশির 16 কলা পূর্ণ হতো। আপনাকে ছাড়া কেমন খালি খালি লাগছে সবকিছু। জাঙ্কুক মুচকি হেসে বলল, ঘুমাওতে, রাখছি। লুসি শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। তে শুতেই লুসি জিজ্ঞাসা করলো, জাঙ্কুক ভাই কেমন রে তে? খুব রাগি না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে তের হাসি পেল ভীষণ। জাঙ্কুক ভাই ভীষণ কোমল মনের মানুষ রে আপা। কি করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া ওনার মাথাতে আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমাকে যে ভীষণ ভালোবাসেন উনি। আর তুই বাসিস না? লজ্জা পেয়ে তে মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা, আমিও জাঙ্কুক ভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে জানিস আপা। ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতেই পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। লুসির ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো, কিন্তু তবুও বুকের ভেতর কেমন একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল লুসি। সেও তো জাঙ্কুক ভাইকে ভালোবাসতো। পর মুহূর্তে লুসির ভীষণ লজ্জা লাগলো এমন কথা মনে হতেই। জাঙ্কুক ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে এইসব ভাবাও পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজেই জানতো, আর কেউ না। ভাগ্যিস কখনো জাঙ্কুক ভাইকে বা তের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে সে দাঁড়াতেই পারতো না। আজ ছোট বোনটা ভালো আছে, এটাই তার কাছে অনেক। বেহায়া মনটা কেন অন্য কিছু চিন্তা করছে?
হঠাৎ করে মনে হতেই লুসি বলল, তুই না বললি জাঙ্কুক ভাই কোন মেয়েকে ভালোবাসে? তে হেসে ফেললো এবার শব্দ করে, তারপর বলল, হ্যাঁ আপা, জাঙ্কুক ভাইয়া কেশবতীকে ভালোবাসতো। তবে মজার ব্যাপার কি জানিস, সেই কেশবতী অন্য কেউ না, আমি নিজেই। অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। তে খিলখিল করে হাসতে লাগলো। লুসি মুগ্ধ হয়ে তের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখছে লুসি। বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজারটাও একতরফা ভালোবাসা লুসি ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো লুসির। দরজার বাহিরে দাঁড়িয়ে বগুমও শুনতে পেল তের সেই প্রাণ চঞ্চল হাসি, যেই হাসিতে আফিম মেশানো থাকে, যেই হাসি বগুমকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো তে আগে, যখন বগুম আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো বগুম কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও তের সেই হাসি শুনছে, অথচ আজ তে অন্য কারোর জন্য হাসছে। পারছে না বগুম সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল বগুম। এখানে দাঁড়িয়ে তের হাসি শুনলে তার পুরো নেশা লেগে যাবে, পাগল হয়ে যাবে সে। লুসি বলল, মজার কথা তো তোকে বলা হলো না তে, আয়ু তো চলে গেছে বগুম ভাইকে ছেড়ে, বলে দিয়েছে বিয়ে করবে না বগুম ভাইকে। বগুমের নামটা শুনতেই তের হাসিটা থেমে গেল, মুখটা থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আয়ু, দুইটা থাপ্পড় দিয়ে যায়নি, এটাই তো বেশি। লুসি হেসে বলল, তুই তো ছিলি না, কি একটা অবস্থা। সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে, সেই মুহূর্তে আয়ু এসে বলল কিছুতেই বগুম ভাইকে বিয়ে করবে না। বগুম ভাই একটা স্বার্থপর মানুষ, নিজের কাজিনের সাথে সেই রকম ব্যবহার করেছে। আরো কত কথা বগুমের নামে সবার কাছে শোনালো। সব মিলিয়ে বগুম ভাইয়ের মুখে চুন কালি মাখিয়ে আয়ু চলে গেছে। তের ভীষণ আনন্দ হলো এসব শুনে। সে বলল, মানুষটা উচিত শিক্ষা পেয়েছে, আমি তো বেশ খুশি হয়েছি।